ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসির 6 এপ্রিল 2016 সেকেন্ড শিফটের প্রশ্নপত্রটি আলোচনা করব এবং আমরা বিগত কয়েকদিন ধরে আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সেট আলোচনা করছি। আজকে আমরা যে সেটটা আলোচনা করছি এটা হচ্ছে 11 নাম্বার সেট। ঠিক আছে, এর আগে আমরা 10টা করে নিয়েছি অলরেডি। তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো এবং তোমরা যারা আমাদের পিডিএফগুলো চাইছো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আজকে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, কুষ্ঠ রোগ কি নামেও পরিচিত, মানে কুষ্ঠ রোগকে আরো কি নামে ডাকা হয়? এনজিনা, হ্যানসেনের রোগ, গাউচার রোগ নাকি হজকিন রোগ? ঠিক আছে, কুষ্ঠ যেটাকে বলা হচ্ছে ল্যাপ্রোসি, তোমরা জানো অনেকেই, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, তো এই রোগটার আরো একটা নাম হচ্ছে তোমার হ্যানসেনের রোগ। হ্যানসেনের রোগ, ঠিক আছে। কেন বলা হয় তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এই রোগটাকে প্রথম আবিষ্কার করেছিল 1873 সালে ডক্টর জি এ হ্যানসেন। ঠিক আছে, তার কারণেই এটাকে বলা হয় হ্যানসেনের রোগ। বোঝা গেছে? আচ্ছা, ল্যাপ্রোসি কি ঘটিত রোগ বা কুষ্ঠ? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যদি বলা হয় কোন ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটা হয়, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। বোঝা গেছে? এরপর দেখো, তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আরো কয়েকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কারণ পরীক্ষায় বারবার আসে ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, ভাইরাস ঘটিত রোগের নাম। ঠিক আছে, তো দেখো ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটা রোগ, যেমন একটা হচ্ছে প্লেগ। ঠিক আছে, প্লেগ। আর কি রয়েছে? আর রয়েছে গোনোরিয়া, কিরিয়া, গনোরিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে টাইফয়েড, নিউমোনিয়া। এগুলো তোমরা যদি আগের ক্লাসগুলো দেখো সেখানে দেখবে এই প্রশ্নটা বারবার এসছে। তার জন্য আজকে এটা একটু তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, 2024 সালের শেষ পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল 2015 সালের শেষ পর্যন্ত। ঠিক আছে, যেহেতু আমরা এখন এটা ক্লাসটা করছি ওই কারণে এটা আমি 2024 করে দিয়েছি। তো 2024 সালের শেষ পর্যন্ত ভারতে আন্টার্কটিকায় কটি গবেষণা কেন্দ্র রয়েছে? ঠিক আছে, কোথায়? আন্টার্কটিকা। আন্টার্কটিকাতে কটি গবেষণা কেন্দ্র রয়েছে? দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? তো উত্তরটা করো তোমরা। দেখো, আজকের দিনে ভারতের আন্টার্কটিকাতে টোটাল 3টা গবেষণা কেন্দ্র রয়েছে। কোটা? 3টা গবেষণা কেন্দ্র রয়েছে। ঠিক আছে, 3টা গবেষণা কেন্দ্রের নাম কি কি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, একটা হচ্ছে ভারতী, একটা হচ্ছে ভারতী, একটার নাম হচ্ছে মৈত্রী, আর একটার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। আচ্ছা, এই যে দক্ষিণ গঙ্গোত্রী, এটা হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম এবং সব থেকে পুরনো গবেষণা কেন্দ্র। কোথায়? আন্টার্কটিকাতে। ঠিক আছে, এটা 1983 সালে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, মৈত্রী স্থাপিত হয় 1989 সালে এবং ভারতী হয় 2012 সালে। ঠিক আছে, টোটাল 3টা রয়েছে কোথায়? আন্টার্কটিকাতে। এরপর তোমাদেরকে একটা পয়েন্ট বলে দিই, আন্টার্কটিকা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শীতল মরুস্থল। ঠিক আছে, পৃথিবীর সব থেকে বড় শীতল মরুস্থল। এখানে শুধুমাত্র বরফ রয়েছে। ঠিক আছে,
এবং ভারতের যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে তারা সেখানে কি করে, সেখানে তারা এটাই পরীক্ষা করে যে বরফগুলোর বয়স কত, একটা জিনিস দেখে বরফের বয়স কত, আর একটা কাজ করে সেটা হচ্ছে ঠিক কেমন ভাবে গলছে, গলে যাওয়াটা পর্যবেক্ষণ করে। ঠিক আছে, দেখবে যখন গ্রীষ্মকালে আসছে তোমরা জানতে পারবে, সেই সময় বলবে আন্টার্কটিকার বরফ গলে গেছে। ঠিক আছে, পরিবেশ দূষণের কারণে, আরো অন্যান্য কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার ভারতের আন্টার্কটিকাতে গবেষণা কেন্দ্র, ভারতী, মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী। নেক্সট, দিল্লির যন্তর মন্তর কে নির্মাণ করেছিলেন? জয়পুরের জয় সিং প্রথম, নাকি জয়পুরের জয় সিং দ্বিতীয়, নাকি রাম সিং, নাকি বিশান সিং? দেখো, যন্তর মন্তর, ভারতে টোটাল 4টা যন্তর মন্তর রয়েছে। এই যন্তর মন্তর কি করে, বিভিন্ন গ্রহের যে অবস্থান সেগুলো নির্ণয় করে। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন এবং ক্যালকুলেশন করায় কাজ হচ্ছে যন্তর মন্তরের। কি কাজ? অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন এবং ক্যালকুলেশন, এইটা করার কাজ হচ্ছে কার? যন্তর মন্তরের। তো দিল্লির যে যন্তর মন্তর সেটা স্থাপিত করেছিল জয় সিং দ্বিতীয়। কত সালে করেছিল? 1724। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় এই যন্তর মন্তর স্থাপনা শুরু করেছিল কে? স্থাপনা শুরু, সেটা হচ্ছে সাওয়াই জয় সিং। ঠিক আছে, আচ্ছা কটা রয়েছে যন্তর মন্তর? 4টা। 4টা কোথায় কোথায় রয়েছে একটু নোট করে নাও। এক হচ্ছে তোমার জয়পুর, রাজস্থানের জয়পুর, দিল্লি। ঠিক আছে, তারপর রয়েছে উজ্জৈন, আর একটা হচ্ছে বারাণসী। আরেকটা ছিল সেটা হচ্ছে মথুরাতে, কিন্তু সেটা এখন ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তার মধ্যে এই যে জয়পুরের যে যন্তর মন্তর রয়েছে, এটা 2010 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে, মনে রাখবে। ঠিক আছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নিরাপত্তা বাহিনীর নাম বলুন যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কি বোঝায়? হোম মিনিস্ট্রি। ঠিক আছে, হোম মিনিস্ট্রি। আচ্ছা, হোম মিনিস্ট্রি কোনটা? অমিত শাহ, তোমরা জানো। হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয়ের বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার কে রয়েছে? অমিত শাহ। ঠিক আছে, তো নিচে কতগুলো আমাদের যে ফোর্স তাদের নাম দেওয়া রয়েছে, কোনটা হোম মিনিস্টারের আন্ডারে আসে না সেটা নিয়ে আলোচনা করতে হবে। এক হচ্ছে এসএসবি বা সশস্ত্র সীমা বল, বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। ঠিক আছে, একটা হচ্ছে এসএসবি, একটা হচ্ছে বিএসএফ, একটা হচ্ছে আরপিএফ। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার আইটিবিপি। ঠিক আছে, কোনটা হোম মিনিস্ট্রির আন্ডারে আসে না? তো উত্তর হচ্ছে তোমার আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা রেলওয়ের আন্ডারে আসে। ঠিক আছে, রেলওয়ের আন্ডারে আসে। আর বর্তমানে রেলমন্ত্রী কে রয়েছে? অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, দেখো আরপিএফ এটার স্থাপনা হয়েছিল তোমার 1872 সালে। ঠিক আছে, 1872 সালে। আচ্ছা, আরপিএফ এর বর্তমানে ডিজি বা ডাইরেক্টর অফ জেনারেল কে রয়েছে? হেড, প্রধান কে রয়েছে? ঠিক আছে, প্রধান রয়েছে শ্রী মনোজ যাদব। শ্রী মনোজ
যাদব, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় আরপিএফ এর যে মোটো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাটেন অনার। অনেক সময় আসতে পারে। আচ্ছা, এটা যদি বলা হয় সংস্কৃতে কি বলা হয়? যশ লাভস্য। যশ লাভস্য, ঠিক আছে। তো আরপিএফ নিয়ে তোমরা মোটামুটি কিছুটা জিনিস জানতে পেরেছো, পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখবে 2024 সালে আরপিএফ এর একটা নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, যার নাম হচ্ছে তেজস্বিনী স্কোয়াড। কিসের জন্য করা হয়েছিল এই স্কোয়াডটা? নারী নিরাপত্তার জন্য। ট্রেনের ভেতর নারী নিরাপত্তার জন্য, ঠিক আছে, একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, যেটার নাম হচ্ছে তেজস্বিনী স্কোয়াড, ঠিক আছে। এরপর আমরা দেখব আর বাকি যে আমাদের সৈন্য দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে দেখব। প্রথমেই দেখো সশস্ত্র সীমা বল বা এসএসবি, ঠিক আছে। এরা কোথায় কাজ করে? ভারত, নেপাল এবং ভারত ভুটানের যে সীমানা রয়েছে সেটাকে রক্ষা করে এসএসবি। ভারত, নেপাল বা ভুটান সীমানাটাকে রক্ষা করে, ঠিক আছে। সীমানায় থাকে এসএসবি। আচ্ছা, এটার যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে উদয়পুর। আচ্ছা, এটা স্থাপিত হয়েছিল কবে? 1963 সালে, 1963, যখন চীনের সাথে যুদ্ধ হয় ভারতের, তখন, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় এসএসবির প্রধান এখন কে রয়েছে, হেড, তার নাম হচ্ছে অমৃত মোহন প্রসাদ। অমৃত মোহন প্রসাদ, ঠিক আছে। এরপর আমরা দেখব বিএসএফ কে নিয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমাদের যে বর্ডার রয়েছে সেটাকে রক্ষা করে কে? বিএসএফ, ঠিক আছে। তো বিএসএফ এর স্থাপনা এটা হয়েছিল তোমার 1965 সালে, 1965 এ, যখন ভারতের সাথে পাকিস্তানের প্রথম যুদ্ধ হয়, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, 1965 এ, বোঝা গেছে। এটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ দিল্লি, দিল্লিতে, এবং বর্তমানে এটার হেড রয়েছে, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল, যে ডিজি যিনি রয়েছেন তার নাম হচ্ছে দলজিৎ সিং চৌধুরী। কি নাম? দলজিৎ সিং চৌধুরী, ঠিক আছে। তাহলে এসএসবি, বিএসএফ, আরপিএফ হয়ে গেল। এরপর হচ্ছে আইটিবিপি। তো দেখো আইটিবিপি নিয়েও আমরা আলোচনা করব। দেখো আইটিবিপি এটা স্থাপিত হয়েছিল তোমার 1962 সালে, 1962 তে। ইন্ডিয়া চীন বর্ডারে থাকে কে? ইন্ডিয়া চীন চায়না বর্ডার, ঠিক আছে। তার মানে কোথায়? লাদাখ এবং অরুণাচল প্রদেশে সিকিউরিটি হিসাবে কাজ করে কারা? আইটিবিপি, ঠিক আছে। আচ্ছা, এখানকার বর্তমানে হেড কে রয়েছে আইটিবিপির? তার নাম হচ্ছে রাহুল রসগোত্রী, ঠিক আছে। এরপর দেখো ভারতের যে সেনা, আমাদের মেন তিনটা সেনা রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে নেভি, আর একটা হচ্ছে তোমার এয়ারফোর্স, ঠিক আছে। তো এই আর্মিরই অনেকগুলো ভাগ রয়েছে, যেমন একটা হচ্ছে এসএসবি, একটা বিএসএফ, আরপিএফ, ঠিক আছে, তারপর আইটিবিপি, বোঝা গেছে। তো অনেকগুলো ভাগ রয়েছে। এরপর আর্মি এবং নেভি এবং এয়ারফোর্স, এই তিনটা সেনাকে একসাথে কন্ট্রোল করার জন্য একটা পদ তৈরি করা হয়, সেটা হচ্ছে সিডিএস,
ঠিক আছে, সিডিএস। তো এই যে সিডিএস, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের বর্তমানে সিডিএস কে রয়েছে? প্রেজেন্ট প্রেজেন্ট সিডিএস কে রয়েছে, তার নাম হচ্ছে অনিল চৌহান। আচ্ছা, ইনি হচ্ছেন সেকেন্ড সিডিএস, ঠিক আছে, মানে এখন বর্তমানে। তো প্রথম সিডিএস কে ছিল সেটা একটু কমেন্ট করে তোমরা জানাও। দেখো, তোমরা কমেন্ট করলেই কিন্তু ক্লাস আরো ভালো করানো হবে, কারণ তোমরা যখন প্রশ্ন করবে বা তোমরা যখন উত্তর দেবে তখন আরো নতুন নতুন প্রশ্ন আনা বা নতুন নতুন এক্সপ্লেনেশন আনা, সেটা আমার ভালো লাগবে যে না তোমরা পড়ছো, তোমরা চেষ্টা করছো পড়ার। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কানেক্ট করো, উত্তর দাও, আমি যেগুলো প্রশ্নগুলো দিচ্ছি তোমাদেরকে সেগুলোর উত্তরটা দাও। নেক্সট হচ্ছে গ্রিন হাউস গ্যাস যাকে লাফিং গ্যাস বলা হয়, মানে সোজা কথা যদি বলা হয় যে লাফিং গ্যাস কোন গ্যাসকে বলা হয়? মিথেনকে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড? তো দেখো, লাফিং গ্যাস কাকে বলা হয়? সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, N2O কে বলা হচ্ছে তোমার লাফিং গ্যাস। মানে লাফিং গ্যাস দিয়ে দিলে কি হয়, মানুষ হাসতে থাকে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দেখবে পুলিশরা একটা গ্যাস ব্যবহার করে, সেটা হচ্ছে কাঁদুনি গ্যাস। এটা হচ্ছে তোমার ক্লোরোসেটোফেনন। এই গ্যাসটার নাম কি? সরি, ক্লোরোসেটোফেনন। ক্লোরো সেটোফেনন। ঠিক আছে, এটা 1928 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমবার ব্যবহার করা হয়েছিল কাঁদুনি গ্যাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো নেক্সট, কোনটি বামন গ্রহ? বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট কাকে বলে? শুক্র নাকি পারদ, এটা পারদ অ্যাকচুয়ালি মার্কিউরি ছিল, ঠিক আছে, চাঁদ নাকি প্লুটো? বামন গ্রহ কোনটাকে বলা হচ্ছে? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে প্লুটোকে কি বলা হয়েছে? বামন গ্রহ। বামন গ্রহ কাদেরকে বলা হয় জানো? প্রথমত যাদের রেডিয়াস, ঠিক আছে, বা এই যে একটা বৃত্তের, এটাকে বলা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস যাদের 470 কিলোমিটার, যেসব গ্রহের রেডিয়াস 470 কিলোমিটার তাদেরকে বলা হচ্ছে বামন গ্রহ। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেসব গ্রহ নিজের কক্ষপথ থেকে বেরিয়ে অন্য কক্ষপথে চলে যায়। যদি কোনো গ্রহ নিজের কক্ষপথ থেকে বেরিয়ে অন্য কোনো গ্রহের কক্ষপথে চলে যায় তখন তাকে কিন্তু তার গ্রহের জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই একটা জায়গা মনে রাখবে। তো প্লুটোও কিন্তু তাই করছিল, নিজের কক্ষপথ থেকে বেরিয়ে আসছিল, এবং প্লুটোর যে রেডিয়াস সেটাও কিন্তু 470 কিলোমিটার। তার জন্য প্লুটোকে কি করা হয়েছে? বামন গ্রহ করে দেওয়া হয়েছে, এবং প্লুটোর এখন একটা নতুন নাম দেওয়া হয়েছে, বা তোমার অ্যাস্টেরয়েড হিসাবে বা বামন অ্যাস্টেরয়েড হিসাবে কি করা হয়েছে, তার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 134340। ঠিক আছে, কয়েকটা বামন গ্রহ, তাদের নাম যেমন একটা হচ্ছে সেরেস, একটা হচ্ছে সেরাস, একটা হচ্ছে এরিস, প্লুটো, তারপর হচ্ছে হাউমেয়া, মেকমেক। ঠিক আছে, এগুলো হচ্ছে সব বামন গ্রহ। তাহলে একটা হচ্ছে মেকমেক, হাউমেয়া, সেরাস, এরিস, ঠিক আছে, আর প্লুটো, এগুলো হচ্ছে সব বামন গ্রহ। নেক্সট, ম্যাক ওএস কে প্রবর্তিত করেছে? আইবিএম, মাইক্রোসফট, অ্যাপেল নাকি মাইক্রোম্যাক্স? দেখো, ম্যাক ওএস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এখন দেখবে প্রচলিত আছে ম্যাকবুক, অ্যাপেলের ম্যাকবুক।
ঠিক আছে, তাহলে ম্যাক ওএসটাকে প্রচলন করেছে অ্যাপেল কোম্পানি। ঠিক আছে, অ্যাপেল কোম্পানির যে বর্তমানে মালিক আছে তার নাম স্টিভ জবস, ফাউন্ডার। ঠিক আছে, স্টিভ জবস, তিনি হচ্ছেন অ্যাপেল কোম্পানির ফাউন্ডার। আচ্ছা, মাইক্রোসফট কি লঞ্চ করেছিল? উইন্ডোজ। উইন্ডোজ, ঠিক আছে। এই মাইক্রোসফটের বর্তমানে সিইও কে রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে সত্য নাডেলা। সত্য নাডেলা। এবং এটার ফাউন্ডার হচ্ছে তোমার, মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস। ঠিক আছে, বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন, আগুন নিভিয়ে দেয় কে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাকি নাইট্রোজেন অক্সাইড, নাকি সালফার অক্সাইড? দেখো, আগুনটাকে নেভাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আর জ্বালাতে সাহায্য করে অক্সিজেন। তার জন্য দেখবে এটা হচ্ছে জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে, তার জন্য দেখবে ঘরে যখন উনান জ্বালানো হয় তার একদিকটা কি করে রাখা হয়? ফাঁকা রাখা হয়, যাতে অক্সিজেনটা পাস করতে পারে। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তার কারণে দেখবে বিভিন্ন শপিং মল বা এখন বিভিন্ন জায়গাতে তোমরা দেখবে একটা করে রেড কালারের সিলিন্ডার দেখতে পাও, থাকে না আগুন নেভানোর জন্য? তো ওইটাতে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরা থাকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। এটা একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট, এইখান থেকে প্রশ্ন কেমন আসে জানো তো? ওই যে রেড কালারের সিলিন্ডারটা শপিং মলে রাখা, এরকম প্রশ্ন আসবে যে রেড কালারের যে সিলিন্ডার রাখা হয় বা ফায়ার এক্সটিংগুইশ হিসাবে যেটি ব্যবহার করা হয়, তাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, বাংলাদেশে প্রবেশের পর গঙ্গায় প্রধান শাখা কি নামে পরিচিত? ঠিক আছে, যখন, এক মিনিট এটা ইরেজ করে দিই, নাহলে থেকে যাবে। ঠিক আছে, পিডিএফ এ দেখো, বলছে গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার কি নাম থাকে? তো দেখো, আমরা প্রথমত গঙ্গার যে গতিপথটা সেটা দেখব। গঙ্গা আমাদের উৎপন্ন হচ্ছে কোথায়? উত্তরাখণ্ড। এরপর উত্তরাখণ্ড থেকে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ আসছে, বিহার, তারপর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মালদাতে এসে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা নাম হচ্ছে হুগলি, আর একটা বাংলাদেশে চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে একটা এখানে যখন থাকছে ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে, এইখান থেকে একটা গতিপথ, দাঁড়াও তোমাদেরকে বোঝানোর জন্য একটু ছবিটা এঁকে দিই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে ভাগী গঙ্গা। এদিকে যেটা চলে আসছে সেটা হচ্ছে হুগলি, হুগলি নদী। তারপর এটা বে অফ বেঙ্গলে এসে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে মেন শাখাটা, এটা চলে আসছে বাংলাদেশে। তো বলছে এই মেন শাখাটা বাংলাদেশে কি নাম? তো দেখো, এই মেন শাখাটা যখন বাংলাদেশে ঢুকছে তখন এটাকে বলা হচ্ছে, এই যে গঙ্গাটা ঢুকে গেল তখন এটাকে বলা হচ্ছে পদ্মা। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি গতিপথটা। দেখো, তাও আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এইখান থেকে গঙ্গা নদীটা সৃষ্টি হয়েছে। ধরো, এটা হচ্ছে উত্তরাখণ্ড, ইউপি, তারপর বিহার। বিহারে আসার পর পাটনা, তারপর এটা ঢুকে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে আসার পর মালদার কাছে এসে এটা দুভাগে ভাগ হয় গঙ্গা নদীটা। একটা ভাগ হুগলি নদী নামে এসে সমুদ্রে মিশে যাচ্ছে, এই যে ভাগটা চলে এসছে এটাকে বলা হচ্ছে হুগলি নদী। ঠিক আছে, এই যে ভাগটা এখান থেকে এটা দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে হুগলি নদী, যেটা আমাদের হাওড়াতে থাকে। ঠিক আছে, হুগলি নদী। এরপর প্রধান যে শাখাটা সেটা চলে যাচ্ছে, দেখো প্রধান যে শাখাটা এটা চলে এসছে বাংলাদেশে। তো এই যে শাখাটা এটার নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, আবার তাহলে উত্তর পেয়ে গেছো তোমরা, পদ্মা নদী। আরেকটা জিনিস এখানে বুঝো, দেখো
এদিকে এলো গঙ্গাটা, আবার আসাম হয়ে ব্রহ্মপুত্র নদী এসে ঢুকছে বাংলাদেশে। এখানে হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদীটা এসে করে কোথায় মিশছে, বাংলাদেশে ঢুকে আবার গঙ্গা নদীতে মিশে যাচ্ছে, এবং তারপর এই যে নদীটা প্রবাহিত হচ্ছে এটার নাম হচ্ছে মেঘনা। ঠিক আছে, তাহলে গঙ্গাটা যখন বাংলাদেশে ঢুকে যাচ্ছে তার নাম হয়ে যাচ্ছে পদ্মা। ঠিক আছে, ব্রহ্মপুত্রটা যখন বাংলাদেশে ঢুকে যাচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে যমুনা, এবং গঙ্গা এবং যমুনা, ঠিক আছে, গঙ্গা ও ব্রহ্মপুত্র যখন মিশে যাচ্ছে তখন তার নাম হচ্ছে মেঘনা। আর এটা কোথায় আসছে, আমাদের হুগলিতে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? প্রধান যে শাখা সেটা যখন বাংলাদেশে ঢুকছে তখন বাংলাদেশে গঙ্গা নদীকে বলা হচ্ছে পদ্মা নদী, আর ব্রহ্মপুত্রটাও যখন বাংলাদেশে ঢুকে গঙ্গা নদীর সাথে মিশছে, বা যেটাকে ওরা পদ্মা বলছে, পদ্মার সাথে মিশছে, তখন তারপর যে নদীটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে মেঘনা। ঠিক আছে, এরপর ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে ঢুকছে তখন তার কি নাম, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট, একটি জেনারেটর রূপান্তর করে কি, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, নাকি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, নাকি তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে, নাকি আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে? দেখো এগুলো কিন্তু একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই যে অপশনটা, এই অপশনটা হবে ইলেকট্রিক এনার্জি ইনটু লাইট এনার্জি। আসলে এগুলো সব গুগল ট্রান্সলেটর থেকে করা হয়েছে তো ওই জন্য। তারপর হচ্ছে প্রথমেটা ঠিক আছে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। ঠিক আছে, তারপরটাও ঠিক আছে, রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, বৈদ্যুতিক শক্তিতে, তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, এটাও ঠিক আছে। দেখো একটা জেনারেটর কি করে, জেনারেটর হচ্ছে একটা যান্ত্রিক শক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটা জেনারেটরের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রিক এনার্জিতে তৈরি হচ্ছে, কারেন্ট পাচ্ছি আমরা। তোমরা জানো জেনারেটর কোথায় ব্যবহার করা হয়, লাইট জ্বালানোর জন্য, ফ্যান চালানোর জন্য, বক্স বাজানোর জন্য, অর্কেস্ট্রাতে চালানো হয় লাইট দেওয়ার জন্য। ঠিক আছে, তো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করছে কে, জেনারেটর। এরপর রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কে রূপান্তর করে, সেটা হচ্ছে ব্যাটারি। এটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে প্রশ্নটা হচ্ছে রাসায়নিক শক্তিকে, ঠিক আছে, কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কে রূপান্তর করে, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির মাধ্যমে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে, তাপ শক্তি মানে থার্মাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জি। এটা কোথায় করা হয়, পাওয়ার প্ল্যান্টে। আমরা যে ঘরে ইলেকট্রিসিটিটা ব্যবহার করছি কোথা থেকে এসছে, পাওয়ার প্ল্যান্ট থেকে। সেখানে কি করা হয়, থার্মাল এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত করা হয়। থার্মাল এনার্জির জন্য কি ব্যবহার করা হয়, কোল বা কয়লা। ঠিক আছে, এই কয়লাটাকে জ্বালিয়ে সেখান থেকে তাপ উৎপন্ন করা হয়, পরবর্তী ক্ষেত্রে সেই তাপটা ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করা হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি ইনটু লাইট এনার্জি। কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাকে লাইটে রূপান্তর করে কে, বাল্ব। বাল্বের মাধ্যমে কি হয়, ইলেকট্রিক এনার্জিটা বাল্বের মধ্যে আসছে, আর বাল্ব আমাদেরকে কি দিচ্ছে, লাইট দিচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট, কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয়? ঠিক আছে, এসএসএইচ, এইচটিএমএল, পিপিপি নাকি পিওপি? দেখো নেটওয়ার্ক প্রোটোকল কি, মানে নেটওয়ার্ক প্রোটোকল হচ্ছে ডাটাটাকে সার্ভার কিভাবে সেন্ড করবে, ডাটা সেন্ড করার পদ্ধতি। ঠিক আছে,
এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। তো কোনটা নেটওয়ার্ক প্রোটোকল নয়? এইচটিএমএল, পিপিপি, পিওপি নাকি এসএসএইচ? তো এইচটিএমএল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা কিন্তু একটা নেটওয়ার্ক প্রোটোকল নয়, এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। এটা হচ্ছে তোমার ওয়েব ব্রাউজারের সাথে সার্ভারের কমিউনিকেশন করার পদ্ধতি। ঠিক আছে, দেখো ওয়েব ব্রাউজারের সাথে সার্ভারের কমিউনিকেশন বলতে কি বোঝায়? ওয়েব ব্রাউজার মানে তুমি ক্রোমে গিয়ে লিখলে যে রাহুল স্যার জিকে ক্লাস, ঠিক আছে, এরপর রাহুল স্যারের জিকে ক্লাসটা কখন তুমি পাবে? যখন তুমি যেটা সার্চ করছো সেটা সার্ভারে যাবে, গুগলের সার্ভারে যখন যাবে, এই যে গুগলের সার্ভার এবং ওয়েব ব্রাউজার এই দুটার মধ্যে যে কমিউনিকেশনটা, যে আমার কাস্টমার এই জিনিসটা চাইছে, এটা সার্ভারকে জানাচ্ছে, এই যে কমিউনিকেশনটা এটা করে এইচটিএমএল। ঠিক আছে, আর যদি বলা হয় নেটওয়ার্ক প্রোটোকলের এক্সাম্পল কোনগুলা, এসএসএইচ, পিপিপি, পিওপি বা তাছাড়া রয়েছে এইচটিটিপি, ফেমাস, পরীক্ষায় বারবার আসে এইচটিটিপি, যার সম্পূর্ণ নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আর এইচটিএমএলটা হচ্ছে তোমার হাইপার টেক্সট এটা হচ্ছে তোমার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা ফুল ফর্ম পরীক্ষাতে আসে কিন্তু। আর এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার নেটওয়ার্ক প্রোটোকল, যেমন ডিএনএস, ঠিক আছে। দেখবে যখন তোমার ইন্টারনেট মানে ঠিকঠাক না চলে তখন দেখবে ডিএনএস নট ফাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএস মানে হচ্ছে ডোমেন নেম সিস্টেম। ডোমেন কাকে বলে জানো? এই যে একটা ওয়েবসাইট www.rahulsir.gk.com, ঠিক আছে, এই যে .com এটা হচ্ছে একটা ডোমেন নেম, ঠিক আছে। নেক্সট, লোসাং উৎসব কোথায় জনপ্রিয়? হিমাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ নাকি ত্রিপুরা? লোসাং, ঠিক আছে। তো লোসাং উৎসব হচ্ছে তোমার সিকিমের একটা উৎসব, খুব গুরুত্বপূর্ণ উৎসব, এবং এটা সিকিমের নববর্ষ রূপে মানে পালন করা হয়। সিকিমের নববর্ষ সেটা হচ্ছে লোসাং, ঠিক আছে। সিকিমের আরো কয়েকটা ফেস্টিভ্যাল রয়েছে, যেমন একটা হচ্ছে সাগা দাবা, সিকিমের একটা হচ্ছে সাগা দাবা। সাগা দাবাটা কি? এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, সিকিমের বুদ্ধ পূর্ণিমাকে বলা হচ্ছে সাগা দাবা, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাকেবা, এটাও সিকিমের। তাছাড়া রয়েছে সনম লহুচর, আরেকটা হচ্ছে সনম লহুচর, ঠিক আছে। হিমাচল প্রদেশের হচ্ছে তোমার মিঞ্জর মেলা। পরীক্ষায় অনেকবার এসেছে, পরীক্ষা যেগুলো এসেছে বা যেগুলো আসতে পারে সেগুলোই তোমাদেরকে কিন্তু নোট করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সাজো, এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিমালয়ান ফেস্টিভ্যাল, এটাও হিমাচল প্রদেশ। ইন্টারন্যাশনাল হিমালয়ান
ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক হিমালয় উৎসব। ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের হচ্ছে তোমার ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। এটা কালারটা চেঞ্জ করি একটু, কোনটা নেবো বলো, গ্রিনটা না ব্লুটা? গ্রিনটা নেই। অন্ধ্রপ্রদেশের হচ্ছে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। আর আরেকটা হচ্ছে তোমার উগাডি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের উৎসব। তাছাড়া কল্যাণ। আচ্ছা, ত্রিপুরা, ত্রিপুরার দেখো কি কি রয়েছে। একটা হচ্ছে কের পূজা, গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে খার্চি পূজা, হোজাগিরি মহোৎসব। ঠিক আছে। নেক্সট, তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কোনটি? তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কারাগাম, কুডিয়াট্টম, ইয়ক্সগান নাকি কথাকলি? তো তামিলনাড়ুর সব থেকে জনপ্রিয় যে ফোক ডান্স বা জনপ্রিয় লোকনৃত্য রয়েছে সেটা হচ্ছে তোমার কারাগাম। অপশন অনুযায়ী হচ্ছে কারাগাম। ঠিক আছে। তামিলনাড়ুর আরো কয়েকটা ফোক ডান্স রয়েছে, যেমন একটা হচ্ছে কোলাট্টম, একটা হচ্ছে তোমার কোলাট্টম, তাছাড়া রয়েছে তোমার পুলিয়াট্টম। কুম্বি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার তামিলনাড়ু। যদি বলা হয় কুড়িয়াট্টম কি, এই কুড়িয়াট্টম হচ্ছে তোমার কেরালার একটা থিয়েটার। ঠিক আছে, কুড়িয়াট্টম হচ্ছে তোমার কেরালার থিয়েটার। এটা 2008 সালে ইউনেস্কোর যে ইনটেনজিবল সাইট রয়েছে না, ওয়ার্ল্ড হেরিটেজ ইনটেনজিবল সাইট, সেখানে অ্যাড করা হয়েছে কুড়িয়াট্টমকে। ইয়াক্স গান, ঠিক আছে, ইয়াক্স গান হচ্ছে তোমার কর্ণাটকের ফোক ডান্স। কোথাকার? ইয়াক্স গান, এটা হচ্ছে কর্ণাটকের, কর্ণাটকা, কর্ণাটকের ইয়াক্স গান। তারপর রয়েছে করগা, করগা, তারপর বীর গাছে। এগুলো সব কিন্তু লোকনৃত্য। ঠিক আছে, ইয়াক্স গান, করগা, বীর গাছে। তারপর কথাকলি। দেখো কেরালাতে দুটা কি রয়েছে, ক্লাসিক্যাল ডান্স। একটা হচ্ছে কথাকলি, কি বললো, কথাকলি, কথাকলি। আর একটা হচ্ছে মোহিনী আট্টম। ঠিক আছে, কথাকলি আর মোহিনী আট্টম, এই দুটো হচ্ছে কেরালার ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো দেখো, আজকের আপাতত মনে হচ্ছে শেষ প্রশ্ন এটাই রয়েছে। লুইস পাস্তুর কি আবিষ্কার করেছিলেন? কিসের জন্য তিনি বিখ্যাত? পোলিও ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, স্মল পক্স ভ্যাকসিন নাকি জলাতঙ্ক ভ্যাকসিন? আচ্ছা, লুই পাস্তুর প্রথমত তিনি বিখ্যাত হচ্ছে পাস্তুরাইজেশন। মনে আছে ক্লাস 9-10-এ পড়েছো পাস্তুরাইজেশন, তো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে দিই, লুই পাস্তুর তিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। জলাতঙ্ক রোগ কখন হয়? কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তো জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। ঠিক আছে। আচ্ছা,
তিনি কলেরা রোগের ভ্যাকসিনও কিন্তু আবিষ্কার করেছিলেন। কোন রোগের? কলেরা। ঠিক আছে। আর কি করেছিলেন? পাস্তুরাইজেশন সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। পাস্তুরাইজেশনটা কি? পাস্তুরাইজেশন হচ্ছে একটা প্রসেস যেখানে হিটের মাধ্যমে, তাপের মাধ্যমে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে হত্যা করা হয়। ঠিক আছে, একটা প্রসেস, এ প্রসেস দ্যাট uses heat to kill harmful bacteria in food। ঠিক আছে, খাবারের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে নষ্ট করার জন্য কি তাপের ব্যবহার, সেটাকে বলা হচ্ছে পাস্তুরাইজেশন। আচ্ছা, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছে? এগুলো একটু আমরা দেখে নিই। পোলিও ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তোমার 1955 সালে। ঠিক আছে, করেছিল, তার নাম হচ্ছে জোনাস সল্ক। জোনাস সল্ক। ঠিক আছে, আমরা যখন এখন করোনাতে আমরা একদম হয়ে গেছিলাম যে সবাই হয়তো মরে যাচ্ছে, হয়ে যাচ্ছে, একটা ভয় সৃষ্টি হয়েছিল। ঠিক সে আগে একটা রোগ দেখা দিয়েছিল প্লেগ। প্লেগেও মানুষ কিন্তু ওরকম হয়েছে, প্লেগে প্রচুর মানুষ মারা গিয়েছিল। কোভিডে এখন উন্নত দিন, এখন আমরা অনেক কিছু জানি, কিন্তু তখন কিন্তু এত বড় চিকিৎসা ব্যবস্থা ছিল না, সেই সময় প্লেগে প্রচুর মানুষ মারা গেছে। ঠিক আছে, তো দেখো পোলিও হচ্ছে তোমার জোনাস সল্ক 1955 সালে আবিষ্কার করেছে। আর স্মল পক্স হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। গুটি বসন্ত মনে আছে? গুটি বসন্ত রোগ। আর চিকেন পক্স আমাদের মধ্যে এখনো হয়। চিকেন পক্স হচ্ছে তোমার একটা সিজনাল একটা সময় হয়, বসন্তর সময় রোগটা বেশি হয়। ঠিক আছে, সেটা নিজের সাইকেলটা পূরণ হলেই আবার ঠিকও হয়ে যায়। নেক্সট, আজকের শেষ প্রশ্ন দেখো, বলছে কোন দেশের মুদ্রার নাম রুপি বলা হয় না? নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা নাকি মায়ানমার? তো দেখো, নেপালে হচ্ছে নেপালি রুপি, পাকিস্তানে পাকিস্তানি রুপি, শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার রুপি, ভারতের হচ্ছে মেন রুপিয়া। ঠিক আছে, কিন্তু মায়ানমারের যে কারেন্সি তার নাম হচ্ছে কায়াত। ঠিক আছে, তাহলে কোথাকার? এটা হচ্ছে তোমার মায়ানমারের কারেন্সি। তো আজকে এই পর্যন্তই। 2015 সালের যে 6ই এপ্রিলের যে সেট ছিল সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যে জিকে প্রশ্নগুলো আলোচনা করার ছিল সেগুলো আলোচনা করেছি। কয়েকটা প্রশ্ন আমি বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? কারণ সেই প্রশ্নগুলো আমরা অলরেডি অনেকবার আলোচনা করেছি বিভিন্ন পিওয়াইকিউ ক্লাসে। তোমরা জানো পিওয়াইকিউ বারবার রিপিট হয়, কারণ প্রত্যেকবার নতুন প্রশ্ন কোথায় পাবে? কোথাও না কোথাও থেকে তো তুলে আনতে হয়। তো যেগুলো রিপিট হচ্ছে বারবার সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ শুধু শুধু প্রশ্নের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। নতুন নতুন যে প্রশ্নগুলো পাচ্ছি সেগুলো আলোচনা করছি, এবং অনেক কি পয়েন্ট তোমাদেরকে দিয়েছি যেগুলো পরীক্ষার দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। তো আমি আমি চাইবো তোমরা সেগুলো হাতে লিখে রাখো। আর সর্বশেষ আমাদের এই যে সিরিজটা হচ্ছে এটা তোমরা কন্টিনিউ করতে থাকো। পরীক্ষার আগে দেখবে তোমাদের কাছে পিওয়াইকিউ গুলো সব কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং একটা কনফিডেন্স তোমরা পাবে, প্রশ্নের ধারণা পাবে। এবং তোমরা যারা এই ক্লাসটা দেখছো তাদেরকে আমি একটা জিনিস বলবো যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্ট করো। তোমরা যখনই কমেন্টের মাধ্যমে কমিউনিকেশন করবে এই ক্লাসগুলো আরো উন্নত হবে, কারণ কি তখন আমার মধ্যেও একটা মোটিভেশন আসবে যে না আমি ক্লাসটা আরো ভালো করি। তো আমি চেষ্টা করছি ভালো করার, আরো ভালো করব যদি তোমরা নিজেরাও একটু চেষ্টা করো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই, টাটা।